উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বা প্রশ্ন, ব্রিটিশ প্রবর্তিত 3 ভূমি বন্দোবস্ত বা ব্রিটিশ দ্বারা প্রবর্তিত 3 ভূমি বন্দোবস্ত ব্যবস্থা। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের উচ্চ মাধ্যমিকে 8-এ কিন্তু এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি, বা এই 3টি ভূমি বন্দোবস্তকে আলাদা আলাদা করেও দিতে পারে। সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবা, শেষ অবধি দেখবা, বিনা স্কিপ করে দেখবা। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। ইংরেজরা ভারতে বিভিন্ন ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেছিল। তাদের মধ্যে 3টি ভূমি বন্দোবস্ত ব্যবস্থা ফেমাস হয়েছিল। কি কি? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্ত। কেন এই ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল এটা আগে আমাদের জানতে হবে। 1765-তে লর্ড ক্লাইভ দেওয়ানি লাভ করে বাংলা, বিহার, উড়িষ্যা, এবং সেখান থেকে তিনি ভূমি রাজস্ব আদায়ের জন্য 2জন নায়েব নিযুক্ত। এরপর গভর্নর হিসেবে ভেরেলেস্ট আসেন, তারপর আসেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যখন বাংলায় গভর্নর হিসেবে আসেন তখন বাংলার অবস্থা খুব খারাপ ছিল, সেখানে দুর্ভিক্ষ চলছিল 76-এর মন্বন্তর। ওয়ারেন হেস্টিংস বিভিন্ন নীতি গ্রহণ করেন, যেমন তিনি কালেক্টর পদ নিয়োগ করেন, তারপর তিনি ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন, সেটি হচ্ছে 5 শালা ভূমি বন্দোবস্ত, যেখানে জমিদারদের 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত দেওয়া হবে। কিন্তু তার এই ব্যবস্থা, এই নীতিও ব্যর্থ হয়। এইবার বাংলায় গভর্নর জেনারেল হিসেবে আসেন লর্ড কর্নওয়ালিস, এবং তার সাথে তার সহযোগী হিসেবে আসে জন শোর। জন শোর বিভিন্ন ভূমি বন্দোবস্ত ব্যবস্থা পর্যালোচনা করে কিছু প্রস্তাব দেয়। এরপর লর্ড কর্নওয়ালিস 1789 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় একটি ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন, যেটি হলো 10 শালা ভূমি বন্দোবস্ত। এবং 1793 সালে বিভিন্ন পর্যালোচনা করেই এই ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় নাম হয় চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত। তবে একটি কথা জানিয়ে রাখি, এই চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত ব্যবস্থার আইডিয়া, অর্থাৎ এটা কিন্তু লর্ড কর্নওয়ালিসের মস্তিষ্ক প্রসূত ছিল না। এটি আলেকজান্ডার ডাও, হেনরি পান্তুলো, ফিলিপ ফ্রান্সিস এবং টমাস ল এদের মস্তিষ্ক প্রসূত ছিল। এই চিন্তাভাবনা এরাই প্রথম করেছিলেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় লাগু হয়েছিল? বাংলা, বিহার, উড়িষ্যা। এর প্রধান উদ্যোক্তা কে ছিল? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সহযোগী কে ছিলেন? জন শোর। প্রশ্নে কিন্তু আসে যে চিরস্থায়ী বন্দোবস্তে লর্ড কর্নওয়ালিসের সহযোগী কে ছিলেন? জন শোর। কোথায় লাগু হয়েছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, বারাণসী। কত % জমিতে লাগু হয়েছিল? 19% জমিতে, এবং এটি দেওয়া হতো 30 থেকে 40 বছরের জন্য। এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য সম্পর্কে জানব। কেন চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হয়েছিল? এর প্রথম উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সমর্থক গোষ্ঠী উদ্ভাবন করা। কি হলো? চিরস্থায়ী বন্দোবস্ত কাদের দিল? জমিদারদের। এবার যখন জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্ত নিল, তাহলে তারা ব্রিটিশদের সমর্থক হয়ে গেল। 2 নম্বর ছিল একটি নির্দিষ্ট আয়। চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু রাজস্ব ধরে দেওয়া হতো যে এইখান থেকে এত পরিমাণ রাজস্ব ব্রিটিশদের দিতেই হবে, তাহলে এটা নির্দিষ্ট পরিমাণ আয় পাওয়া গেল। 3 নম্বর বাজেট তৈরিতে সুবিধা। যেহেতু একটি নির্দিষ্ট পরিমাণ আয় পাওয়া গেল, তাহলে তাদের বাজেট তৈরিতেও সুবিধা হয়েছিল। এবং আর্থিক সমৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তে কিছু শর্ত ছিল যেটা জমিদার এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। সেই শর্তগুলি কি কি? প্রথম, যতদিন পর্যন্ত জমিদার রাজস্ব চালিয়ে যাবে ততদিন পর্যন্ত তারা জমি ভোগ করতে পারবে, বন্ধক দিতে পারবে, জমি বিক্রি করতে পারবে, এবং এটি বংশানুক্রমিকভাবে চলবে। 2 নম্বর, এই রাজস্ব প্রদানের হার হবে রায়তদের কাছ থেকে যতটা রাজস্ব নিবে তার 10 ভাগের 9 ভাগ কোম্পানিকে দিতে হবে। 3 নম্বর, যতদিন পর্যন্ত রাজস্ব চালা যাবে ততদিন পর্যন্ত জমি ভোগ করতে পারবে। 4 নম্বর, এই রাজস্বের পরিমাণ সারা জীবন অপরিবর্তিত থাকবে। 5 নম্বর, নির্দিষ্ট দিনের মধ্যে যদি জমিদার রাজস্ব দিতে না পারে তাহলে সূর্যাস্ত আইন অনুসারে তার জমিদারি নিলামে যাবে। একেই বলা হয় সানসেট ল। একটা নির্দিষ্ট দিন থাকবে, সেই দিনে সূর্যাস্তের আগে জমিদারকে তার সম্পূর্ণ রাজস্ব দিতে হবে। যদি সেই রাজস্বটি জমিদার ইংরেজদের না দিতে পারে তাহলে সেই জমিদারের জমিদারি নিলামে যাবে, এবং সেই জমিদারি বিক্রি করে ইংরেজরা তার রাজস্ব উসুল করবে। বন্যা, খরা, মহামারী, যে কোনো দুর্ভিক্ষ, এতে কোনো রাজস্বের ছুট থাকবে না, কোনো রাজস্ব মুকু হবে না, রাজস্ব তোমাকে দিতেই হবে। এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্পর্কে জানব। দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফলের থেকে কুফলই বেশি ছিল। যেমন প্রথম ফলাফল কি? জমিদারের উচ্ছেদ। এই সূর্যাস্ত আইন অনুসারে অনেক জমিদার তাদের জমিদারি হারালো এবং জমিদারের উচ্ছেদ ঘটল। 2 নম্বর, নতুন জমিদারের উত্থান। যখন পুরানো জমিদারের জমিদারি নিলামে গেল
তখন বিভিন্ন ধনী ব্যক্তিরা সেই জমিদারি কিনে নিল এবং নতুন জমিদারের উত্থান ঘটল। 3 নম্বর, কৃষকদের উচ্ছেদ। জমিদাররা বেশি পরিমাণে রাজস্ব গ্রহণ করার জন্য জমি থেকে কৃষকদের উচ্ছেদ ঘটাতে শুরু করলো। 4 নম্বর, জমির উন্নতিতে ব্যাহত। এইখানে ব্রিটিশদের সাথে জমিদারদের কন্ট্যাক্ট ছিল, কৃষকদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, এবং কৃষকরা জমির কোনো উন্নতি করতে চাইতো না, এবং জমিদাররাও তাদের জমিকে বিলাস ব্যসনের পণ্য হিসেবে গ্রহণ করেছিল। কারণ জমি থেকে যত পারে তারা রাজস্ব আদায় করবে। কয়েক বছরের জন্য দিছে, এবার জমিটাকে তাদের নিজের মনে করতো না, এবং কৃষকরাও জমিকে নিজের মনে করতো না, তাই জমিরও উন্নতি ব্যাহত থাকে। কৃষকদের দুরবস্থা। জমিদাররা প্রচুর পরিমাণে রাজস্ব আদায়ের জন্য কৃষকদের উপর করের বোঝা চাপিয়ে দেয়, বিভিন্নভাবে তাদের অত্যাচার করতে থাকে, এবং কৃষকরা আস্তে আস্তে দাসে পরিণত হয়, জমি থেকে জমি হারাতে শুরু করে। এর ফলে কৃষকদের দুরবস্থা বৃদ্ধি হতে থাকে, এর ফলে কৃষকরা দুরবস্থাগ্রস্ত হতে থাকে। শিল্প বাণিজ্যে ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বিভিন্ন ধনী ব্যক্তিরা শিল্প এবং বাণিজ্য ছেড়ে তারা জমিদারি কেনা শুরু করে দেয়, শিল্পে বাণিজ্যে ক্ষতি হতে থাকে। মধ্যস্বত্বভোগীদের অবস্থান। মধ্যস্বত্বভোগী কি? যারা বংশানুক্রমিক জমিদার তারা তো জানে জমিদারি জিনিসটা কি, কিন্তু যারা ধনী ব্যক্তি, তারা যারা শখে টাকার লোভে জমিদারি কিনলো, তারা তো জানে না জমিদারি কীভাবে চালাতে হয়। এই জন্য তারা জমিদারি চালানোর জন্য কিছু মিডিল ম্যান রাখলো, যে বললো তোকে আমি এত টাকা দিব, তুই এই জমিদারিটা দেখ। এদের বলা হয় পত্তনিদার বা দরপত্তনিদার। দরপত্তনিদারও যদি কম বোঝে তারাও কিছু লোক রাখে, একে বলা হয় দরপত্তনিদার। এইভাবে বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের উত্থান ঘটলো এবং কৃষকদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল। কারণ কি, সবাই নিজের কমিশন রাখে তারপর সরকারকে রাজস্ব দিতে যাচ্ছিল। এর ফলে কৃষকদের পরিকাঠামো একদম ভেঙে গেল। এই ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তও কিন্তু ব্যর্থ হয়ে যায় শেষ পর্যন্ত। এবার আমরা জানবো রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর 1820 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বেতে লাগু হয় রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা। কেন হয়? মাদ্রাজে বাংলার মতন বড় বড় জমিদার ছিল না, সেখানে ছোট ছোট কৃষকরা ছিল এবং পলিগাররা ছিল, এবং ব্রিটিশরা দেখলো জমিদারদের সাথে রাজস্ব দেওয়া নেওয়া করার থেকে কৃষকদের সাথে ডিরেক্টলি বন্দোবস্ত ব্যবস্থা করা সুবিধা। কারণ কি, তাদের নিয়ন্ত্রণ করা যাবে। এই জন্যই 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বেতে 52% জমিতে এই রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা লাগু হলো, এবং এটি দেওয়া হতো 20 থেকে 30 বছরের জন্য। এই রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থার পক্ষে লর্ড বেন্টিংকের কি কি যুক্তি ছিল? এখানে কৃষকদের নিয়ন্ত্রণ করা সহজ হবে, মধ্যস্বত্বভোগী উপস্থিত না থাকায় তাদের কোনো রাজস্ব দিতে হবে না, কোনো কমিশন দিতে হবে না। এছাড়াও ছোট ছোট জমিদারদের নিয়ন্ত্রণ করা হবে সহজ। এই রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থার ফলাফল কী ছিল? এরও ফলাফল খুব একটা ভালো ছিল না। কারণ কি, এই রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থায় সব জমিকে একত্রে মাপা হতো, আবাদি অনাবাদি জমি। এর ফলে কৃষকদের পক্ষে চাপ ছিল। প্রথমে এই রাজস্ব ব্যবস্থা 2 ভাগের 1 ভাগ নেওয়া হতো, কিন্তু পরে এই রাজস্ব ব্যবস্থায় 3 ভাগের 1 ভাগ রাজস্ব নেওয়া হতো। এই ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় কৃষকদের কাছ থেকে প্যাগোডা মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রায় রাজস্ব যখন আদায় করতে চাইলো, তখন কৃষকদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এই ভূমি রাজস্ব ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হতো না, বন্যা, খরা, মহামারী এতে কোনো ছাড় দেওয়া হতো না, এবং এতেও ভূমি রাজস্ব ব্যবস্থা অপরিবর্তিত থাকতো। এর ফলেই কৃষকদের উপর দুর্দশা বৃদ্ধি পায়, কৃষকরা দাসে পরিণত হয়, এবং কৃষকরা জমি ছাড়তে বাধ্য হয়। অর্থাৎ রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থায় কৃষকরা একদমই ভূমিদাসে পরিণত হয়ে যায়। এবার আমরা জানবো মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা সম্পর্কে। চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্তের ব্যর্থ হওয়ার পরে 1833 সালে গ্যাঙ্গেটিক ভ্যালি অর্থাৎ গাঙ্গেয় উপত্যকা, নর্থ ওয়েস্ট পাঞ্জাব এবং সেন্ট্রাল প্রভিন্সে, উত্তর পশ্চিম ভারত এবং সেন্ট্রাল প্রভিন্স মধ্য ভারতে লাগু হয় এই মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা। এই ব্যবস্থার মেন উদ্ভাবক ছিলেন হল্ট ম্যাকেনজি। কোথাও কোথাও এলফিনস্টোনকে ধরা হয়। এই ব্যবস্থা কী ছিল? এইখানে প্রথম দুটাতে কী ছিল? একটাতে জমিদারের সাথে করতো, একটাতে রায়তওয়ারিদের সাথে করতো। এবার এখানে বললো পুরো গ্রামকেই একটি মহল হিসাবে ধরে সেই গ্রামের প্রধানের সাথে বন্দোবস্ত ব্যবস্থা করা হবে। অর্থাৎ কোনো একটি গ্রামে যতগুলি জমি আছে সেই জমির সাথে বন্দোবস্ত করা হবে, এবং কার সাথে করা হবে? সেই গ্রামের প্রধান, এবং ওই গ্রামকে মহল হিসেবে ধরা হবে। সেই প্রধান কিছুটা রেখে পার্সেন্টেজ তারপর ব্রিটিশদের দিবে। বাট এইখানেও কিন্তু মধ্যস্বত্বভোগীরা আসলো। এর ফলে কৃষকদের উপর অত্যাচার বাড়লো, কৃষকদের জমি ছাড়তে বাধ্য করা হলো, কৃষকদের উপর
শোষণ ব্যবস্থা চললো, শেষ পর্যন্ত এই মহলবাড়ি বন্দোবস্ত ব্যবস্থাও ব্যর্থ হলো। এই ছিল ব্রিটিশ প্রবর্তিত তিনটি ভূমি রাজস্ব ব্যবস্থা, চিরস্থায়ী, রায়তওয়ারি এবং মহলবাড়ি বন্দোবস্ত। তোমাদের কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, বা তিনটি ভূমি রাজস্ব ব্যবস্থা একসাথে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও আরও আসতে থাকবে। বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তাদেরও উপকার হয়ে যায়। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।